আজকের দিনে বাংলাদেশে সবথেকে আলোচিত সংবাদ, সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। তবে এইখানে ফাঁকফোকর হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হবে না, সেটা হবে চতুর্দশ সংসদ নির্বাচনে। অর্থাৎ এই যে নির্বাচন ফেব্রুয়ারিতে বলা হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বেই হবে, এখানে কোনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে না। পরবর্তী নির্বাচনে এর আগে সংসদে বিভিন্নভাবে সংস্কার কর্মযজ্ঞ চলবে। জুলাই সনদের একটা ব্যাপার আছে, সংবিধান সংশোধনের একটা ব্যাপার আছে, অনেক কিছু। মানে কিভাবে একটা বিষয়কে গুবলেট পাকানো যায়, কিভাবে একটা বিষয়কে নানামুখী ষড়যন্ত্রের মধ্য দিয়ে উত্থাপন করা যায়, সেটাই করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরিয়ে এনেছে ঠিকই, কিন্তু আসন্ন নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন পরিচালনা হবে না। এই নির্বাচন ইউনূসের নেতৃত্বেই হবে এবং চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ পরবর্তী নির্বাচন 2029 সালের নির্বাচন, সেটা হবে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে। যত কিছুই বলো না কেন, তাল গাছ আমার। মানে যত নিয়ম হবে, যত আইন কানুন হবে, যত কালা কানুন হবে, সবকিছু সব রাজনৈতিক দলের জন্য হবে, কিন্তু ইউনূসের ক্ষেত্রে তাল গাছটা ইউনূসের লাগবেই। যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থার ভিত্তিতে আগামী নির্বাচন না হয়, সেই ক্ষেত্রে এই রায়ের তো দরকার ছিল না। এই রায় কেন হঠাৎ করে দিতে হবে? এটা তো পরবর্তী সংসদ নির্বাচিত হবার পর তারা দিতে পারতো। তাহলে এই যে নাটক করে বাংলাদেশের মানুষকে ঘোল খাওয়ানোর বন্দোবস্ত করা, এগুলার দরকার কি ছিল? ইউনূস এত ধুরন্ধর, আপনারা আগে কি ভেবেছিলেন যে ইউনূস এত ধুরন্ধর, এত ধূর্ত? পশ্চিমা শকুন ভাই কখনোই খুব সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে সর্বোচ্চটা দেখবে, দেখে তারপর যাবে। শুনেছি অজিত দুভালের সাথে যে নিরাপত্তা উপদেষ্টা খলিলের মিটিং হয়েছে, সেই খলিলের মিটিংয়ে ইউনূস করজোড়ে আর্জি জানিয়েছে তাকে রেখে কোনো বন্দোবস্ত করা যায় কিনা, অর্থাৎ সে সরকার প্রধান থাকবে, সে অবস্থায় ভারতের সাথে কোনো নিকোজিশন কিংবা অন্য কোনো বন্দোবস্ত করা যায় কিনা। এমনকি 15 জন উপদেষ্টা তাদের সেফ এক্সিটের ব্যাপারে কথা বলেছেন। আপনারা ভাবতে পারছেন কত বড় ক্ষমতা লোভী একটা ব্যক্তি, যার বয়স 90-এর কোঠায়, সে এখনো ক্ষমতায় বসে থাকতে চায়, আঁকড়ে ধরে রাখতে চায়। কি মধু ক্ষমতার মধ্যে! এবার বুঝতে পারছেন কেন ক্ষমতা পেলে সবাই স্বৈরাচার হয়ে ওঠে? এটা ইউনূসের মতো বৃদ্ধ বদমাইশকে দেখলে আপনারা বুঝতে পারবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধান থেকে কেন উধাও হয়ে গেল? কারা উধাও করলো? কারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত করেছিল? 1996-এ আওয়ামী লীগ সরকার গঠনের পর যখন তাদের মেয়াদ শেষ হয়ে যায়, শেখ হাসিনা ঢাকার রাস্তায় বিজয় মিছিল করে তার ক্ষমতা হস্তান্তর করেছিল তত্ত্বাবধায়ক সরকারের কাছে। 2001 সালে জামাত বিএনপি জোট যখন ক্ষমতায় আসে, এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত করে এই বিএনপি, অথচ পরবর্তীতে 2008-এর পর 2014, 2018, 2024 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপি গলা ফাটিয়ে একাকার করে ফেলেছে টকশোগুলাতে। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কফিনের যে পেরেকটা, সেই পেরেকটা কিন্তু মেরেছিল বিএনপি, যার কারণে সেই সময় কিন্তু 1/11-এর প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল। 2006 সালে বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ওই ধরনের নাটক না সাজাতো, তবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কখনোই 1/11 সেনা সমর্থিত সরকারের আবির্ভাব ঘটতো না। তৎকালীন সময়ে কখনোই দুইটা দলের প্রধানকে জেল হাজতে বাস করতে হইতো না। তৎকালীন সময়ে ফখরুদ্দিন মইনু আহমেদের সরকার কখনোই বাংলাদেশে স্থাপন হইতে পারে না। এই দায়টা কিন্তু পুরোপুরি বিএনপির। 2008 সালে আওয়ামী লীগের ভূমিধস জয়, এটার অবদানও কিন্তু বিএনপির নোংরামির কারণে। তৎকালীন সময় আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান দুইজন ব্যক্তি ছিল, ফখরুদ্দিন মইনু আহমেদ, তারা কিন্তু ভারতবর্ষের সহায়তায় বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়ে চলে গিয়েছিল। তৎকালীন সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি। ইতিহাস পড়েন, ইতিহাস পড়লে অনেক কিছু জানতে পারবেন। আজকে বিএনপি জামায়াত বড় বড় কথা বলে, বড় বড় লেকচার দেয়। তারা বলে শেখ হাসিনা অন্ধকারের রাজনীতি কায়েম করেছিল, শেখ হাসিনা খুন গুমের রাজনীতি কায়েম করেছিল, শেখ হাসিনা ভোটের রাজনীতি থেকে বের হয়ে এসেছে। কিন্তু শেখ হাসিনাকে ভোটের রাজনীতি থেকে বের হয়ে আসতে বাধ্য করেছে কারা? 2001 সালে যখন শেখ হাসিনা বিজয় মিছিল করে ক্ষমতা হস্তান্তর করলেন, এরপর 2001 সালে ক্ষমতা গ্রহণের পর জামাত বিএনপি জোট সরকার 21 আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনা সহ সবাইকে একদম উপরে পাঠানোর একটা প্রচেষ্টা চালাইলো। অর্থাৎ বিরোধী মতের কোনো শক্তি বাংলাদেশের রাজনীতি থাকতে পারবে না, এটা তারেক রহমান চেয়েছিল। যার কারণে গ্রেনেড হামলা করে শেখ হাসিনা সব পুরা দলকে ধ্বংস করে দিতে চেয়েছিল, কিন্তু সৃষ্টিকর্তার অসীম কৃপায় তারা পারেনি। এরপর অসংখ্যবার তাকে হামলার চেষ্টা করা হয়েছে। তারপরেও একজন মানুষ কিভাবে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেন, কিভাবে একজন মানুষ বিএনপি জামায়াতকে বিশ্বাস করেন, বাংলাদেশের রাজনীতির আজকের প্রেক্ষাপট, বিরোধী দলকে বিরোধী মতকে দমন পীড়ন, এই ইতিহাস, এই প্রবণতাগুলো কোত্থেকে এসেছে, এই ইতিহাসের জন্মদাতা কারা, এই ইতিহাসের জন্মদাতা খোদ বিএনপি। বিএনপি কি অস্বীকার করতে পারবে? ইতিহাস তো বদল করা যায় না, ইতিহাস তো ইতিহাসের গতিপথ নিয়েই চলে। এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ইউনূসের নেতৃত্বে একটা নতুন রূপ দেওয়া হলো, হঠাৎ করে কেন রায় দিতে হবে, কেনই বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ভিত্তিতে নির্বাচন পরিচালিত হবে না, কেনই বা চতুর্দশ নির্বাচন পরিচালনা করবে তত্ত্বাবধায়ক সরকার? তাহলে এই রায় এখন দেওয়ার মানে কি? বাংলাদেশের মানুষকে বোঝানো হলো এতদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ ঘায়েল করে ফেলেছিল, আওয়ামী লীগ সংবিধান থেকে ছুঁড়ে ফেলেছিল, আমরা সেটাকে পুনর্বহাল করেছি। তো পুনর্বহাল যেহেতু করেছেন, নির্বাচনটা তত্ত্বাবধায়ককে দিয়ে করেন। যদি দম থাকে, আওয়ামী লীগ তো হারিয়ে গেছে, পালিয়ে গেছে, ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে কেউ করতে পারবে না, তাদের আদর্শ বলে কিছু নাই, যা আছে ভাড়াটে খুনি সন্ত্রাসী। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করেন, বহাল করে একটা নির্বাচন দেন না। দেখেন না আপনাদের বাংলাদেশের কত শতাংশ মানুষ পছন্দ করে, সমর্থন করে। লেকচার দেওয়ার পূর্বে একটু ভাবা উচিত যে কি বলতেছি, কাকে বলতেছি, কোন প্রেক্ষাপটে বলতেছি। এই পুরো প্রেসক্রিপশনটা কিন্তু জামাতের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরতে হবে। জামাত খুব ভালোভাবে জানে নর্মাল সিচুয়েশনে ভোট প্রয়োগ হলে জামাত কোনোদিনও বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না, বাংলাদেশের মানুষ কখনো জামাতকে ভোট দেবে না। সেই জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার এই মূলা ঝুলিয়ে বাংলাদেশের মানুষকে বোঝানো হলো আওয়ামী লীগ যে প্রক্রিয়াটাকে এতদিন ধ্বংস করে দিয়েছিল, সেই প্রক্রিয়াকে আমরা ফিরিয়ে এনেছি, আপনারা নিজেদের ভোটটা নিজেরাই দেন। কত বড় মুনাফেকের আপনারা ভাবতে পারছেন? ইউনূসের নেতৃত্বে কোনোদিন অবাধ নির্বাচন হবে, এটা কি আপনারা কেউ বিশ্বাস করেন? বিএনপি এতটাই অথর্ব একটা দল, এরা এখনো বুঝতে পারছে না এদেরকে ঘুল খাওয়ানো হচ্ছে। এরা এখনো বুঝতে পারছে না আগামী নির্বাচনে ডাকসু, জাকসু, রাকসুর যে প্রতিক্রিয়া আপনারা দেখেছেন, এই নির্বাচনগুলোতে যে জামাতের ভূমিধস জয়, শিবিরের প্যানেলের জয়, ছাত্র দলের ভরাডুবি, আগামী নির্বাচন যদি ইউনূসের নেতৃত্বে হয়, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার পরেও সেটা যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহাল না হয়, বিএনপি যে একটা বিশাল ধরা খাবে, এটা বিএনপি এখনো বুঝতে পারছে না। বিএনপির মধ্যে কি প্রগতিশীল, মুক্ত চিন্তার, মুক্ত বুদ্ধির অধিকারী কেউ নাই? আপনারা কি বুঝতেছেন না যে আপনাদেরকে ডুবানোর জন্য সর্বোচ্চ প্রক্রিয়া চালানো হচ্ছে? আওয়ামী লীগের প্রসঙ্গ বাদ দিয়ে দেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি তো ক্ষমতায় আসার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, তারা সেটা বলে থাকে। সেই ক্ষেত্রে বিএনপির উচিত ছিল না তত্ত্বাবধায়ক সরকার যাতে এই নির্বাচনে বহাল হয়, এই নির্বাচন যাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, কিন্তু বিএনপি সেটা করবে না, কারণ বিএনপিও ভয়ে আছে। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হয়, সেক্ষেত্রে সাবেক বিচারপতি হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, যেটা আওয়ামী লীগের শাসনামলে নিয়োগ পেয়েছিলেন। তার মানে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হয়, সেক্ষেত্রে সৈয়দ রেফাত আহমেদ তো প্রধান বিচারপতি থেকে তত্ত্বাবধায়কের প্রধান হইতে পারবেন না, কারণ উনি এখনো রানিং। বিএনপি ভাবতেছে উনি আসার পর যদি আবার আন্তর্জাতিক বিভিন্ন প্রেশারের কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়, তাহলে তো আমাদের ভরাডুবি হবে। বিএনপি এমন একটা মাইনকার চিপার মধ্যে পড়ে গেছে, চাইলেও কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। মানতে হবে বস, ইউনূস একটা মাল। যত কিছুই বলো না কেন, তাল গাছ আমার, মানে তাল গাছ ইউনূসকে দিতে হবে। ইউনূসকে তাল গাছ না দিলে ইউনূস কিচ্ছু করবে না। তাল গাছ কিন্তু ইউনূস ঠিকই নিয়ে নিয়েছে। বিএনপি চেয়ে দেখছে আর ভাবছে কবে আসিবে আমার পালারে, কবে আসবে আমার ভাইয়া রে। ভাইয়া আসবে না, ভাইয়াকে আসার জন্য যে সিগন্যাল দেওয়া প্রয়োজন, ওই সিগন্যাল এখনো ইউনূসও দেয়নি, প্রতিবেশী কোনো রাষ্ট্রও দেয়নি, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এখনো ওই সিগন্যাল দেয় নাই ভাইয়া আদৌ আসবে কিনা। আরেকটা সংবাদ, পুলিশের যে ঢাকার মেট্রোপলিটনের কমিশনার সরাসরি গুলি নির্দেশ দিয়েছিলেন, যারা আগুন সন্ত্রাস করবে, যারা রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দেবে, বাসে আগুন দেবে, তাদেরকে গুলির অর্ডার দিয়েছিলেন। তিনি আজকে একটা চমৎকার কথা বলেছেন, গুলির নির্দেশ আমি দেইনি, আইনে আছে ডিএমপি কমিশনার। যদি গুলির নির্দেশ ডিএমপি কমিশনার না দিয়ে থাকে, যদি পুলিশের আইনেই থাকে আত্মরক্ষা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য গুলি করতে হবে, সেই ক্ষেত্রে গত বছর জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে পুলিশ যেই সন্ত্রাসীদের উপর হামলা চালিয়েছে, পুলিশ যেই সন্ত্রাসীদের গুলি করেছে, যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের সাথে সম্পৃক্ত ছিল, যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন দিয়েছিল, যারা মেট্রো রেল, সেতু ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রামপুরা টিভি ভবন, অসংখ্য প্রতিষ্ঠানে আগুন দিয়েছে যেগুলো রাষ্ট্রের সম্পদ, তাহলে পুলিশ তাদেরকে গুলি চালিয়েছে, সেই দায় কেন শেখ হাসিনার হবে? সেই দায়ে কেন শেখ হাসিনাকে ফাঁসির রায় ঘোষণা করা হবে? নাটক কম করো প্রিয়, এসব নাটক বাংলাদেশের মানুষ আর খায় না। পৃথিবীর প্রত্যেকটা প্রতিষ্ঠান, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক সংগঠন, প্রত্যেকে এই ফাঁসি রায়কে প্রহসনের বিচার হিসেবে আখ্যা দিয়েছে। এই বিচার কোনোদিনও মানবে না কেউ, এটা অলরেডি বোঝা গিয়েছে, এবং ইউনূস গঙ্গ জানে এই বিচার কোনোদিনও আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য হবে না। তারা শুধুমাত্র বন্দর ইস্যুকে ধামাচাপা দেওয়া, বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এই একটা নাটকের মঞ্চ সাজিয়ে শেখ হাসিনার একটা প্রহসনের রায় দিয়েছে।
এই রায়কে আমরা নিকুচি করি, এই রায় দিয়ে কিচ্ছু হবে না। বিএনপি আপনারা বুঝতে পারছেন আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ঠিকই আসলো রায়, কিন্তু সেই রায় বহাল হবে আগামী নির্বাচনের পর, অর্থাৎ জামাত ক্ষমতায় আসবে, পরবর্তীতে জামাত তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেবে, এরপর নির্বাচন হবে, তারপর বিএনপি ক্ষমতায় আসবে। কি চমৎকার দেখা গেল, বায়োস্কোপ বায়োস্কোপ। ভালো থাকবেন, পারলে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন, ধন্যবাদ।